1 আওয়ার তো গুড ইভিনিং স্টুডেন্টস, আমি রাজদীপ অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট বাংলা। আজকে আমরা সেকেন্ড SLST কমার্সের 17 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল সেটার আনসার কিটা ডিসকাস করব। আচ্ছা, এইটা আমাদের কোশ্চেন পেপারটা আছে যেটা আমাদের বাংলা মিডিয়ামের জন্য হয়েছিল। হিন্দি মিডিয়ামের জন্য কোশ্চেন পেপার বা সেটস আলাদা আছে। এখানে সেটটা আমার মানে কোশ্চেন তো অবভিয়াসলি সেম আছে, জাস্ট একটু দেখে নেবেন। এখান থেকে আমরা স্টার্ট করছি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে, দ্য ওয়ার্কিং পেপার্স উইচ অডিটর প্রিপেয়ার্স ফর অডিট অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর ওন্ড বাই। আমাদের কাছে অপশনস আছে দ্য ক্লায়েন্ট, দ্য অডিটর, দ্য গভর্নমেন্ট, বোথ ক্লায়েন্ট অ্যান্ড অডিটর। আচ্ছা, এইখানে যে ওয়ার্কিং পেপারসগুলো যে একটা অডিটর প্রিপেয়ার করে সেইটা হচ্ছে পুরোপুরি অডিটরের মানে বা অডিটর ওন করে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে অডিটর। অনেকে এটা মিস্টেক করেছে, দেখেছিলাম যে ক্লায়েন্ট বা বোথ ক্লায়েন্ট অ্যান্ড অডিটর, এগুলো কিন্তু ভুল। শুধু অডিটরই পেপারটাকে ওন করছে। যে ওয়ার্কিং প্রসিডিউরসগুলো যা যা করেছে অডিট ওয়ার্কটা, সেটা কিন্তু শুধু অডিটরের কাছে একটা আলাদা করে থাকার জন্য, একটা রেকর্ড থাকার জন্য ওটা অডিটর ওন করে পুরোপুরি। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়াল অডিট? এটা তো খুবই ইজি। এখানে আমরা জাস্ট দেখবো ট্রু অ্যান্ড ফেয়ার, পুরোটা পড়ার দরকার নেই। আমি এখানে দেখতে পাচ্ছি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, ব্যাস। অপশন সি টিক মারবো আর এগিয়ে যাব। উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু? এইখানে স্টেটমেন্টগুলো সবকটা পড়ার মানে যদি আমরা পড়তে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। এখানে আমরা অপশন দিয়ে খেলবো। দেখুন, ফার্স্ট যদি অপশনটা আমরা দেখি, স্টেটমেন্টটা আমরা দেখি, ফরেন ট্রেড ইনভলভস এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইদিন আ কান্ট্রি। উইদিন আ কান্ট্রিতে এক্সপোর্ট আর ইম্পোর্ট হয় না। তাহলে এইখানে আমাদের যেখানে 1 আছে সেগুলোকে কেটে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2, 3 অ্যান্ড 4, এখানে 3 দুটোতে কমন আছে, তো 3টা আমরা ধরবো না, 2টা দেখি। ইন্ডাস্ট্রি ইনভলভস ফাংশনস পারফর্ম বাই প্রডিউসার অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ফর ক্রিয়েশন অফ ইউটিলিটি। এটা একদম ঠিক আছে, আমাদের বাকিগুলো দেখার দরকারই নেই। আমরা বিতে টিক করব, এগিয়ে যাব। আর যদি আপনারা বাকিটা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, কারণ এখানে 3টা তো 2 এর সাথে 3 আছে, তো ওটা অবভিয়াসলি ঠিক হবে। এখানে 4টা কেন ভুল হলো? ইট ইজ অ্যাজ আ কমার্শিয়াল ব্যাঙ্ক, না কমার্শিয়াল ব্যাঙ্ক হিসেবে আসেনি, সেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে এসেছিল, বাট কমার্শিয়াল ব্যাঙ্ক হিসেবে না। বিন কার্ড ইজ আ রেকর্ড অফ শুধু কোয়ান্টিটি, অনলি দ্য কোয়ান্টিটি। এটা আমাদের যেটা ওয়্যারহাউসে থাকে একটা বিন কার্ড, প্রত্যেকটা স্টোরেজের মানে ইনভেন্টরি কত কি আছে না আছে কোয়ান্টিটি দেখানোর জন্য বিন কার্ড ইউজ করা হয়। আচ্ছা, অ্যানুইটির একটা প্রশ্ন এসেছিল, অ্যান অ্যানুইটি ওয়ের দ্য পেমেন্টস কন্টিনিউ ফর এভার, মানে একটা ইনডেফিনেট অ্যামাউন্ট অফ টাইমের জন্য বা পিরিয়ড অফ টাইমের জন্য যদি অ্যানুইটিটা কন্টিনিউ করে তাহলে সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা পারপিচুইটি বলি। বাকি সব কটা কিন্তু ডেফিনেট টাইমের জন্য। Which of the following is not a characteristics of process costing? First আছে costs are accumulated by process, suitable for mass production, obviously. হ্যাঁ, ফার্স্টেরটাও ঠিক আছে, সুটেবল ফর মাস প্রোডাকশনটা ঠিক আছে। ইচ প্রসেস হ্যাজ এ সেপারেট ওয়ার্ক ইন প্রোগ্রেস, থাকতেই পারে। প্রসেস এ থেকে প্রসেস বিতে যাচ্ছে, তো প্রসেস এর কিছু ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে গেল, সেটা থাকতেই পারে। কস্ট ইজ ট্রেড টু ইচ ইন্ডিভিজুয়াল ইউনিট প্রডিউসড, এটা কিন্তু ভুল। এখানে আমাদের নটটা ক্যারেক্টারিস্টিক্স বলেছে, আমাদের ডি অপশনটা হবে। এখানে ইন্ডিভিজুয়াল ইউনিট প্রডিউস করার জন্য বা কস্টটাকে যদি আমরা ট্রেস করতে চাই তাহলে সেটা হয়ে যাবে আমাদের জব কস্টিং। Which of the following is not a part of the accounting standard setting process in India? Identification of emerging issues, না সেটা তো আমাদের দরকার, নট আ পার্ট বলেছে, নট আ পার্ট। সো আইডেন্টিফিকেশন অফ ইমার্জিং ইস্যুস কি ইস্যুর ওপর আমাদের করা হচ্ছে সেটা তো জানা দরকারই, নইলে আমরা কেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা করতে যাবো। কনস্টিটিউশন অফ আ স্টাডি গ্রুপ, একটা স্টাডি গ্রুপ করা হয়, সেটাও লাগে ওই ইস্যুটাকে মানে ওটাকে নিয়ে ডিসকাস করার জন্য, স্টাডি করার জন্য। নেক্সট হচ্ছে গেটিং অ্যাসেন্ট অফ দ্য পার্লামেন্ট, এইটা কিন্তু আমাদের একটা পার্ট না অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রসেস বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রিপেয়ার করার জন্য ইন ইন্ডিয়া। আমাদের পার্লামেন্টের কিন্তু কোনো অ্যাসেন্ট বা কিছু লাগে না, ঠিক আছে? ইস্যুয়েন্স অফ এক্সপোজার ড্রাফট ওটা আমাদের লাগে।
In accrual basis of accounting, revenue gets recognized when? এটা খুবই ইজি। ক্যাশ ইজ রিসিভ না, এখানে আমাদের অ্যাক্রুয়াল বেসিস বলেছে, ক্যাশ বেসিস বলেনি, তো ক্যাশ ইজ রিসিভ তো হবে না, ইনভয়েস সেন্ড হবে না, অ্যাকাউন্টিং পিরিয়ড এন্ডসও হবে না এখানে। ইফ ইট ইজ আর্নড রিগার্ডলেস অফ ওয়েন ক্যাশ ইজ রিসিভড, আমরা ইনকামটা আর্ন করছি সে ক্যাশ পরে আগে যখন খুশি রিসিভ করতে পারি, বাট ওয়েন দ্য ইনকাম ইজ when we have given a service or something and we are earning the revenue, that is the accrual basis of accounting. Acha, the law of increasing returns operate because with the increase in the scale in some proportion, output increases in the same proportion. Na, input increase করলে আউটপুটটা গ্রেটার রেটে ইনক্রিজ হয়, সো এইটা কিন্তু হবে না। টোটাল প্রোডাক্ট কন্টিনিউস টু ইনক্রিজ অ্যাট এ ডিমিনিশিং রেট আনটিল ইট রিচেস ম্যাক্সিমাম পয়েন্ট, এটাও না। আউটপুট, আচ্ছা এটা আউটপুট ইনক্রিজেস, হ্যাঁ এখানে একটা স্পেস হবে, আউটপুট ইনক্রিজেস ইন স্মলার প্রপোর্শনস উইথ অ্যান ইনক্রিজ ইন অল ইনপুটস। না, অল ইনপুটসের ইনক্রিজ করলে আউটপুটটা গ্রেটার প্রপোর্শনে হবে, সো ইন দ্য বিগিনিং এইটাই হবে আমাদের। ইন দ্য বিগিনিং দ্য কোয়ান্টিটি অফ ফিক্সড ফ্যাক্টরস ইজ অ্যাবান্ডেন্ট রিলেটিভ টু দ্য কোয়ান্টিটি অফ ভেরিয়েবল ফ্যাক্টরস অফ প্রোডাকশন। Which of the following is not included in the gross total income computation? এটা একটা ট্যাক্সের কোয়েশ্চেন। Income from illegal business, exempted income, income which is deductible under chapter 6A, salary income from part-time job. এইখানে অপশন এ অ্যান্ড অপশন বি দুটোর মধ্যে কিন্তু স্টুডেন্টদের কনফিউশনের খুব জায়গা আছে। এইখানে কিন্তু অপশন বি উইল বি দ্য রাইট আনসার, কারণ এক্সেমটেড ইনকামস যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারি না। হ্যাঁ, বিজনেসটা ইললিগাল হতে পারে, সেটা ট্যাক্সের দেখার মানে ট্যাক্সের যে ফাইল করছে সে তো করতেই পারে, সে বিজনেস হিসাবে দেখিয়ে সেটা করে দিতে পারে, কিন্তু এক্সেমটেড ইনকামস যেটা আছে সেটা কিন্তু গ্রস টোটাল ইনকাম কম্পিউটেশনে আসবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, X, Y and Z share profit and losses in 5:3:2. X retires and goodwill is valued at 90,000. What is the amount of goodwill to be credited to X if Y and Z continued sharing profit in 3:2? তাহলে এইখানে আমাদের রেশিওটা কি আছে না 5:3:2, সেখানে X এর 5, Y এর 3 and Z এর 2. সো X এর 5:3:2 মানে 5 আউট অফ আ টোটাল পোর্শন অফ 10, ঠিক আছে। তাহলে এক্সের যদি এইটা প্রফিট শেয়ারিং রেশিও হয়, তাহলে তার শেয়ার অফ গুডউইল এতটা হবে 90,000, যেটা টোটাল শেয়ার, তার মধ্যে তার প্রফিট শেয়ারিং রেশিওর এগেনস্টে যেটা আসবে এখান থেকে জাস্ট হাফ করে দেবেন, 90,000-এর হাফ মানে 45,000। আচ্ছা, which of the following is not a way of managing surplus manpower? Downsizing, layoff, early retirement, labor turnover. এইখানে ডাউনসাইজিং, layoff আর আর্লি রিটায়ারমেন্ট হচ্ছে দে আর দ্য ওয়েজ অফ ম্যানেজিং দ্য সারপ্লাস ম্যান পাওয়ার, ঠিক আছে। কিন্তু লেবার টার্নওভার, ঠিক আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোম্পানি আইদার তাড়িয়ে দিচ্ছে বা কাউকে একজন আর্লি রিটায়ারমেন্ট নেওয়ার জন্য করছে বা তাদের ওয়ার্কফোর্সটাকে কম করে দিচ্ছে। বাট লেবার টার্নওভার হচ্ছে যে যখন একজন এমপ্লয়ি নিজের স্বেচ্ছায় বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে লেবার টার্নওভারটা এখানে হয়ে যাবে, কারণ ইট ইজ নট আ ওয়ে অফ ম্যানেজিং সারপ্লাস ম্যান পাওয়ার। আচ্ছা, এটা কত গেল? নাম্বার 12 ছিল, নাম্বার 13। Adjustment entries are passed to correct errors in ledger accounts, না কারেকশনের জন্য তো আমাদের rectification of errors হয়। Abide by the accounting principles, close temporary ledger accounts, prepare trial balance তো আমাদের ম্যান্ডেটরি না। টেম্পোরারি লেজার অ্যাকাউন্টস তো ক্লোজ করার জন্য আমাদের লাগবে না, তো অ্যাবাইড বাই দ্য অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস যেগুলো আছে সেইগুলোর জন্য আমাদের এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, সেগুলোকে ফলো করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাকাউন্টিং বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজগুলো পাস করা হয়।
which of the following pair of goods is an example of substitutes মানে যে গুডসগুলো ক্লোজলি রিলেটেড হয়, ঠিক আছে, মানে একটার জায়গায় আমরা আরেকটা কনজিউম করতে পারি টু গেট দ্য সেম কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। তো শার্ট অ্যান্ড ট্রাউজার্স, শুধু শার্টের জায়গায় আমরা শুধু ট্রাউজার পরতে পারি না, সেটা পরতে পারি না, ঠিক আছে। পেন অ্যান্ড পেপার, পেন দিয়ে আমরা পেপারে লিখতে পারি, কিন্তু পেন রইলো পেপার রইলো না, তো আমাদের ওই স্যাটিসফ্যাকশন যে লেখার স্যাটিসফ্যাকশনটা সেটা পেপার ছাড়া হবে না, এটা আমাদের সাবস্টিটিউশন না। টি অ্যান্ড কফি, ইয়েস, টি অ্যান্ড কফি দুটোই বেভারেজেস। তো টি কি যদি আমরা না খেতে চাই তো কফি আমরা খেতে পারি, তো ইট ইজ আ ওয়ার্ম বেভারেজ বা বেভারেজ এমনিই বলতে পারেন। তো সেইখানে আমাদের সাবস্টিটিউট গুডস টি অ্যান্ড কফি। লাস্ট আছে আমাদের মিল্ক অ্যান্ড সুগার, তো সেটাও হবে না। Which of the following is an example of overhead? এইখানে দেখুন আমাদের ওভারহেড মানে যেই ডাইরেক্ট কস্টগুলো হয় বা ডাইরেক্টলি যেই কস্টগুলো আমাদের প্রোডাকশনে হেল্প করছে তার ওপরে যদি কিছু হয়, ওভার দ্য হেড কিছু যদি হয়ে যায়, তাহলে সেটাই আমাদের ওভারহেড বলে হয়, ঠিক আছে। তো এইখানে আমাদের র মেটেরিয়ালস ডাইরেক্ট মেটেরিয়ালস তো সেমই হলো, র মেটেরিয়ালস আর ডাইরেক্ট মেটেরিয়ালস সেম হলো, যেটা আমাদের ডাইরেক্টলি ইম্প্যাক্ট করছে ফর দ্য প্রোডাকশন পারপাস। সো এই দুটো তো আমাদের হবে না, এও হবে না, ডিও হবে না। নেক্সট আছে আমাদের ইলেকট্রিসিটি বিল অফ দ্য ফ্যাক্টরি, এটা হতে পারে ওয়েজ টু ওয়ার্কার্স না, ওয়েজ মানে হচ্ছে আমাদের ডাইরেক্ট লেবার, রাইট, এটাও হবে না। তো আমাদের বি অপশন যেটা সেটা একদম কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, which ratio measures the proportion of total assets financed by borrowed capital? এইখানে তো টোটাল অ্যাসেটস আর ফাইন্যান্স বাই বরোড ক্যাপিটাল মানে আমাদের কিছু ক্যাপিটাল বা লোনস, লং টার্ম বরোয়িংস, ডেটস, তার সাথে আমাদের টোটাল অ্যাসেটস যেটা আছে আমাদের ইকুইটি হয়ে যাচ্ছে, তো আমাদের ডেট টু ইকুইটি রেশিও যেটা সেটা কারেক্ট হয়ে যাবে। The portion of total deposits that a commercial bank has to keep with RBI in the form of cash reserves is called, সেটা আমরা সবাই জানি, CRR বা cash reserve ratio। আচ্ছা, taxable in case of GST is, ম্যানুফ্যাকচারিংয়ের সময় তো না, কারণ আমাদের ডেস্টিনেশন বেসড ট্যাক্স জিএসটি। ইম্পোর্টেশন অ্যান্ড এক্সপোর্টেশনের সময়ও হবে না। এইখানে সেল অফ গুডস আর সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই দুটোর মধ্যে কিন্তু খুব কনফিউশন হতে পারে স্টুডেন্টের, অ্যান্ড সেরকমভাবেই কোশ্চেনটা করা হয়েছে। জিএসটি কিন্তু সাপ্লাইয়ের ওপর হয়, সেলের ওপর হয় না, ঠিক আছে। সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ডেস্টিনেশন বেসড ট্যাক্স সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেসের উপর। সেল অফ গুডস অ্যান্ড সার্ভিস যারা যারা লিখেছে বা কনফিউজড হয়েছে বা এই কোশ্চেনটার যেই উদ্দেশ্যটা ছিল যে আপনাদেরকে সেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রথমে দেখেছে, এই অপশন দেখে টিক মার্ক করে এগিয়ে গেছে, না, সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিস যেটা একদম লাস্টে দিয়েছে, ঠিক আছে, পুরোটা কিন্তু ট্রিক করার জন্য দিয়েছে। If current assets are 2,40,000 and current liabilities are 1,60,000, what is the current ratio? আমরা জানি current ratio মানে হচ্ছে current assets divided by current liabilities। এবার এইখানে আমাদের 2,40,000 current assets আছে, তো আমরা লাস্টের 4টে জিরো সরিয়ে দিতে পারি, জাস্ট 24/16 মানে আমাদের কত হচ্ছে 1.5। 8 দিয়ে কেটে যাবে, 3/2 মানে 1.5 হয়ে যাবে। Which of this is not an internal element of business environment? বিজনেস এনভায়রনমেন্টে কিছু কিছু ইন্টারনাল এলিমেন্টস হয়, কিছু কিছু এক্সটার্নাল এলিমেন্টস হয়। যেগুলো বিজনেসের ভেতরে থাকে সেগুলো ইন্টারনাল, যেগুলো বাইরে থাকে সেগুলো এক্সটার্নাল, সেটা আমরা সবাই জানি। তো এইখানে কী কী আছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, না, অর্গানাইজেশনাল স্ট্রাকচার মানে কি হচ্ছে, বিজনেসের ভেতরে যেই যারা কাজ করছে, এমপ্লয়ার্স যারা আছে তাদের যে কালচারাল ব্যাকগ্রাউন্ডস, ঠিক আছে, সেটা আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারে চলে যাচ্ছে বা কালচারে চলে যাচ্ছে, সরি।
ম্যানেজমেন্ট স্টাইল, যেটা আমাদের বিজনেসের ভেতরেই ম্যানেজমেন্টের যে স্টাইলটা আছে সেটা তো আমাদের আসবে না অবভিয়াসলি। মিশন অ্যান্ড ভিশন সেটাও ইনসাইড দ্য বিজনেস হয়ে যাচ্ছে। ইন্টারনাল এলিমেন্ট না বলেছে, ঠিক আছে, নট অ্যান ইন্টারনাল এলিমেন্ট, তাহলে আমাদের এক্সটার্নাল এলিমেন্ট দেখতে হবে। চেঞ্জ ইন টেকনোলজি, যেটা আমাদের বাইরে থাকে, ঠিক আছে। দিস লাইজ আউটসাইড দ্য বিজনেস প্রেমিসেস, তো সেটা আমাদের একটা এক্সটার্নাল এলিমেন্ট হয়েছে, ইন্টারনাল না। এখানে আমাদের বলেছে নট অ্যান ইন্টারনাল এলিমেন্ট। আচ্ছা, FIFO মেথড ইজ সুটেবল ইন টাইমস অফ রাইজিং প্রাইসেস, ফলিং প্রাইসেস, ফ্লাকচুয়েটিং প্রাইসেস আর স্টেবল প্রাইসেস। FIFO মানে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা তখনই করব যখন প্রাইসগুলো রাইজ করবে। আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে প্রাইস যখন রাইজ করবে তখন আমরা FIFO মেথডটা সুটেবল হবে, কারণ যে আমাদের আগে যেটা কিনছি সেটা আমরা আগে আগে বের করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যত প্রাইস রাইজ করবে তত আমাদের বেনিফিট হবে, ফায়দা হবে। যেটা আগে কিনেছিলাম এখন টাকাটা মানে এখন প্রাইসটা ইনক্রিজ করছে, তো এখন যদি আমরা বিক্রি করি তাহলে আমরা বেশি টাকা পাবো। অ্যান্ড সেই টাকাটাই আমরা যখন কিনবো তখন প্রাইসটা তো ইনক্রিজ করছে, রাইজ করতেই থাকছে, তাহলে সেই আইটেমটা আমরা যখন পরে গিয়ে বিক্রি করবো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তো সেইটা আমাদের বেশি টাকায় বিক্রি হবে অবভিয়াসলি। How are dividends received by non-financial enterprises classified in cash flow statement? Dividend received আর ডিভিডেন্ড পেমেন্ট, এই দুটোর মধ্যে কিন্তু খুব কনফিউশন হয়, বাট যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে এটা কিছুই না। ডিভিডেন্ড আমরা কখন রিসিভ করব? যখন আমরা অন্য একটা কোম্পানির শেয়ার পারচেজ করে রাখবো। আমরা যখন অন্য একটা কোম্পানির শেয়ার পারচেজ করে রাখবো তখন আমরা ডিভিডেন্ড রিসিভ করব সেই শেয়ারের এগেনস্টে। তাহলে আমরা যখন অন্য একটা কোম্পানির শেয়ারস ইনভেস্ট করে রাখছি সেটা আমার কি অ্যাক্টিভিটি? সেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এনিথিং, এনি রেভিনিউ বা এনি এক্সপেন্স রিলেটেড টু দ্যাট পারচেজ অফ শেয়ার, যেটা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেটাও আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসেই আসবে। তাহলে এটা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যদি ডিভিডেন্ড পেড থাকতো তাহলে সেটার মানে কি? ডিভিডেন্ড পেড কখন করব? যখন আমরা শেয়ার ইস্যু করব, ঠিক আছে। আমরা আমাদের শেয়ার হোল্ডার্সদেরকে ডিভিডেন্ড দেব, তাহলে যখন আমরা শেয়ার ইস্যু করব সেটা আমাদের কি? সেটা আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এটা যদি ডিভিডেন্ড পেড হতো তাহলে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে চলে যেত। কোথায় গেল? In an internal check system relating to payroll accounting of a big company, the audit work is performed by, ঠিক আছে, মানে ইন্টারনাল চেক সিস্টেমের সময় আমাদের অডিটটা বলা যেতে পারে যে আমাদের ইন্টারনাল অডিট কে করে দেয়, ঠিক আছে। তো এমপ্লয়িজ তো অবভিয়াসলি না, ম্যানেজমেন্টও না, অডিটার্স তো আমাদের ইন্টারনাল অডিট কেন করতে যাবে? তো আমাদের স্টাফ অফ অডিটার্স হয়ে যাবে, ঠিক আছে, স্টাফ অফ অডিটার্স। দিস উইল বি দ্য কারেক্ট আনসার ফর ইন্টারনাল চেক সিস্টেম রিলেটিং টু পেরোল অ্যাকাউন্টিং বা যে কোনো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। দ্য কন্টিনিউয়াস ফল ইন প্রাইসেস ইজ কল্ড, যদি আমাদের রাইজ করতে তাহলে ইনফ্লেশন হতো, কন্টিনিউয়াস ফল মানে ডিফ্লেশন। আচ্ছা, একটা রেকটিফিকেশন অফ এরার্সের কোয়েশ্চেন এসছে, কোয়েশ্চেন নাম্বার 25। A credit sale by Mr. B of rupees 40,000 to Mr. A was wrongly recorded as cash sale. The rectification entry will be, তাহলে এইখানে মিস্টার বি এর কোনো ভূমিকা নেই এখানে, ঠিক আছে। আমাদের ক্রেডিট সেল হয়েছে, তাহলে এন্ট্রিটা মানে কারেক্ট এন্ট্রিটা হওয়ার কথা ছিল মিস্টার এ অ্যাকাউন্ট ডেবিট টু আমাদের সেলস, বাট ভুল করে সেটা রেকর্ড কি করা হয়েছে? রেকর্ডেড অ্যাজ ক্যাশ সেলস, ঠিক আছে। এটা আমাদের কারেক্ট হওয়া উচিত ছিল। আমাদের ভুল কোনটা হয়েছে? ভুল হয়েছে আমাদের যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করেছি আমরা, টু সেলস,
ঠিক, এইটা হওয়া উচিত ছিল, হয়েছে এইটা। তাহলে আমাদের সেলস তো ক্রেডিট হয়েই ছিল, সেটাকে রেকটিফাই করার কোনো কিছু নেই। আমাদের মিস্টার এ ডেবিট হওয়ার কথা ছিল, হয়নি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হওয়ার কথা ছিল না, হয়ে গেছে। তাহলে রেকটিফিকেশন এরার বা এন্ট্রিটা কী হবে না, মিস্টার এ যেটা ডেবিট হয়নি, মিস্টার এটাকে ডেবিট করে দেবো, মিস্টার এ অ্যাকাউন্ট ডেবিট, যেটা ডেবিট হওয়ার কথা ছিল না সেটা ক্রেডিট করে দেবো টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এখানে কোনটা, অপশন নাম্বার এই যে মিস্টার এ অ্যাকাউন্ট ডেবিট 40,000 টু ক্যাশ অ্যাকাউন্ট, অপশন নাম্বার বি। Next question. Calculate the prime cost for the following information. Direct material purchased 20,000, direct material consumed 30,000, direct labor 40,000, direct expenses 10,000 আর manufacturing overheads. Prime cost এ আমাদের just direct material, direct labor আর direct expense গুলো আসে। আমরা কি purchase করেছি সেটা আমাদের দেখার দরকার নেই, সেটা আমাদের আসবে না। Consume কতটা করেছি সেটা আমাদের আসবে 30,000 এর। ডাইরেক্ট লেবার কত টাকা খরচা করেছি সেটা আমাদের আসবে 40,000। এক্সপেন্স কত হয়েছে 10,000, সেটাও আসবে। আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেডস তো ডাইরেক্ট না, আমাদের ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এটা চলে যাবে। তাহলে এই তিনটেকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে আমাদের প্রাইম কস্টটা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের 80,000, অপশন নাম্বার সি। Amazon Incorporation is an example of dash business model. C2B, C2C, B2C and B2G. অ্যামাজন একটা বিজনেস, তারা ডাইরেক্টলি কনজিউমারকে সার্ভিস দিচ্ছে বা প্রোডাকশন বা যেই আইটেমসগুলো আছে সেগুলো সেল করছে। তাহলে B2C, বিজনেস টু কনজিউমার হয়ে যাবে। কনজিউমার টু বিজনেসও হবে না, কনজিউমার টু কনজিউমার তো হবেই না, আর বিজনেস টু গভর্নমেন্টও হবে না। বিজনেস টু কনজিউমার B2C, যেটা আমাদের অপশন সিতে আছে। Who propounded the 14 principles of management? এটা আমাদের তো আলাদা করে এক্সপ্লেনেশনের দরকারই নেই, হেনরি ফিওল। আচ্ছা, a detailed set of instructions given to the assistants in audit team is known as. আমাদের অডিট করতে আসবে যখন অডিটররা, তার যেই সাবঅর্ডিনেটসরা থাকবে তাদেরকে যে ইনস্ট্রাকশনসগুলো প্রোভাইড করা হবে সেটা কোন বেসিসে প্রোভাইড করা হবে। আমাদের অপশন আছে অডিট প্ল্যান, অডিট প্রোগ্রাম, অডিট ওয়ার্কিং পেপারস অ্যান্ড অডিট প্রসিডিওর। ফার্স্ট অফ অল আমাদের অডিট ওয়ার্কিং পেপারস তো হবেই না, অডিট প্রসিডিওরও হবে না, অডিট প্রোগ্রামটা হবে। হ্যাঁ, অডিট প্রোগ্রামেই ডিটেল দিয়ে লেখা থাকে যা যা করতে হবে, কেরমভাবে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া থাকে, কেরমভাবে আমাদের অডিটটা নিয়ে এগোতে হবে না হবে, সেটা পুরোপুরি অডিট প্রোগ্রামে থাকে। অডিট প্ল্যানটা হচ্ছে আমরা কেরমভাবে আরও একটু ওয়াইডার সেন্সে থাকে, ঠিক আছে, ওভারঅল থাকে, বাট অডিট প্রোগ্রামে একদম ডিটেলড ইনস্ট্রাকশনস থাকবে। আচ্ছা, selling price per unit of product X is 500, variable cost per unit is 300 and fixed cost is 2 lakh. How many units of product X must be sold to earn a profit of 50,000? ঠিক আছে, তাহলে এইখানে আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে 500, কস্ট আচ্ছা এখানে পার ইউনিট সব কটা করা আছে তো আমাদের কোনো অসুবিধা নেই। 500 ইউনিটস অফ যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এক্স সেলিং প্রাইস, আমাদের ভেরিয়েবল কস্ট হয়েছে 300, তাহলে আমাদের কন্ট্রিবিউশন কত, কন্ট্রিবিউশন স্যার আমাদের সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু ₹200। ঠিক আছে, আমি এটা একটু ডিটেলসে করছি। তাহলে আমাদের ফিক্সড কস্ট যদি আমাদের 2 লাখ থাকে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? ব্রেক ইভেন পয়েন্ট আমাদের 2 লাখ ডিভাইডেড বাই 200। ঠিক, তাহলে এখান থেকে আমাদের
এই দুটো জিরো কাটবে আর এখান থেকে 1000 থেকে যাবে। সো 1000 ইউনিটস আমরা যদি প্রডিউস করি তাহলে ব্রেক ইভেনে পৌঁছাবো, তাই তো? আমরা যদি 1000 ইউনিটস প্রডিউস করি তাহলে আমরা ব্রেক ইভেনে পৌঁছাবো। ব্রেক ইভেনে পৌঁছানো মানে আমাদের জিরো প্রফিট অ্যান্ড জিরো লস, ঠিক? তাহলে আমাদেরকে যদি প্রফিট আর্ন করতে হয় তাহলে 1000 ইউনিটসের বেশি বিক্রি করতে হবে। আপনারা এটা এরমভাবেও করতে পারেন যে ডাইরেক্ট 2,50,000 নিয়ে করতে পারেন। আমি এটা একটু পুরোটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে 50,000 আরও আর্ন করার জন্য আমাকে কত টাকা বা কটা ইউনিটস প্রডিউস বা সেল করতে হবে? না, সেটা আমাদের 50,000 ডিভাইডেড বাই 200, দুটো জিরো কেটে যাবে আর এখান থেকে 250 থাকবে। তাহলে 1000 ইউনিটস প্লাস এটার 250 ইউনিটস, দুটোকে অ্যাড করে দিন, আমাদের 1250 ইউনিটস উইল বি দ্য আনসার। ডাইরেক্ট করতে চাইলে 2 লাখ হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, আরও বেশি করতে হবে 50,000, 2,50,000 ডিভাইডেড বাই 200, ডাইরেক্ট এসে যাবে 1250 ইউনিটস, ঠিক আছে? আচ্ছা, question number 31. If the price of a commodity P brings about a change in the quantity demanded of commodity Q, মানে এইখানে দুটো কমোডিটির কথা বলা হচ্ছে। যখন দুটো কমোডিটির কথা চলে যাচ্ছে তখন আমাদের তো ফার্স্ট অফ অল প্রাইস ইলাস্টিসিটি হবেই না, ঠিক আছে? কারণ প্রাইস ইলাস্টিসিটি কী হচ্ছে, একটা কমোডিটির প্রাইসের ওপর নিচে কতটা এফেক্ট করছে সেটা হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি হয়ে যাচ্ছে। তাহলে দুটো প্রোডাক্টে যখন হয়ে যাচ্ছে তাহলে আমরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড পড়েছিলাম, সেটা হচ্ছে আমাদের দুটো প্রোডাক্টের জন্য হচ্ছে। একটা প্রোডাক্টের প্রাইসের মানে বাড়ছে বা কমাতে, আরেকটা প্রোডাক্টের ডিম্যান্ডে কমবে বা বাড়বে, ঠিক আছে? Which cost increases proportionately with the increase in production? এইখানে ফিক্সড কস্ট তো বাড়েও না কমেও না, তো ওটা তো ফিক্স থাকবে। ভেরিয়েবল কস্টটা হচ্ছে আমরা যত ইউনিটস প্রডিউস করব, ঠিক আছে, সেই হিসাবে প্রপোর্শনেটলি বাড়বে বা প্রপোর্শনেটলি কমবে, তাহলে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট কিছুটা ফিক্স থাকে, তারপর থেকে বাড়া শুরু করে, প্রপোর্শনেটলি বা কমা শুরু করবে, জেনারেলি বাড়াই শুরু করে। অডিট রিপোর্টস আর অফ, এইখানে অডিট রিপোর্টস ছিল আপনাদের যে বেসিক্যালি আপনাদের টু টাইপসই ছিল, যে একটা হচ্ছে আপনাদের ফেভারেবল আর একটা ওই যেটা অ্যাডভার্স, কিন্তু এখানে আরও ডিটেলসে দেখতে গেলে টোটাল 4 টাইপস অফ অডিট রিপোর্টস হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, দেখুন মোটামুটি সবকটা কোয়েশ্চেনেই ইজ নট করে দিচ্ছে, ঠিক আছে? ইজ নট করে দিয়েছে। এখানে কোয়েশ্চেনের মানে যেটা ডিফিকাল্টি লেভেল কিন্তু খুবই ইজি, বাট এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনাদের মাথায় না থেকে থাকে বা স্টুডেন্টরা যদি মিস করে গিয়ে থাকে তখন কিন্তু এখানে গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে? ইজ নট প্রত্যেকটাই কিন্তু ইজ নট হয়ে গেছে, হ্যাঁ? যে কটা কোয়েশ্চেন দেখবেন মেজরিটি তো ইজ নট আ সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ দ্য বিজনেস, ইকোনমিক রেসপন্সিবিলিটি, লিগাল রেসপন্সিবিলিটি, এথিক্যাল রেসপন্সিবিলিটি না প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন যেটা, সেটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে কিছু করার নেই, ঠিক আছে? প্রফিট ম্যাক্সিমাইজেশন পুরোপুরি বিজনেস করছি মানে আমার প্রফিট মোটিভ তো থাকবেই, ঠিক আছে? তো সেটা সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে যায় না। assessment year under the Income Tax Act can be a period of, এটা তো সব থেকে ইজি, একটা অ্যাসেসমেন্ট ইয়ার ফিনান্সিয়াল ইয়ার যাই বলবেন আপনার 12 মান্থসই ধরা হয়। আচ্ছা, Mita's trial balance as at 31st March 2025 contains the following information, কি কি না 12% ব্যাংক লোন নিয়েছিল সিন্স 1st July 2023, বেশ। ইন্টারেস্ট যেটার অ্যামাউন্ট হচ্ছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 4 লাখ। ইন্টারেস্ট পেড 40,000 মানে সেই বছর, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ডেবিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2024-25? তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কিছুই না,
কিছু রিপেমেন্টের কথা তো হয়নি, তাহলে যেটা যা প্রিন্সিপাল আছে তার উপর ডাইরেক্ট 12% মেরে দিন, কারণ এখানে তো জুলাই 2023-24 তো চলে গেছে, এটা 24-25 কথা জিজ্ঞেস করছে, তাহলে 24-25 জন্য পুরো বছরেই নেবে, পুরো বছর মানে 12% ইন্টু ইয়োর 4 lakh, দ্যাট ইজ 48,000, অপশন ডি। A budget is prepared in such a way so as to give the budgeted cost for any level of activity. Any level of activity এখানে হচ্ছে আমাদের কি পয়েন্ট। এনি লেভেল অফ অ্যাক্টিভিটি যখন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা ফ্লেক্সিবল বাজেট হয়ে যায়, ঠিক আছে। আমাদের ফ্লেক্সিবল বাজেট সেই বাজেটটা যেটা প্রত্যেকটা লেভেল অফ আউটপুটের ক্ষেত্রে মানে আউটপুটের সাথে আমাদেরকে বাজেটেড কস্টটা দেখায়। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের, আচ্ছা এটা একটা বাকি আছে। সেলফ অ্যাপ্রেজাল ইনভলভস ডিম্যান্ডিং হায়ার স্যালারিজ, ট্রান্সফার টু আ convenient position or location, assessing one's own job performance for betterment, accepting feedback from the stakeholders. সেলফ অ্যাপ্রেজাল, এইখানে আমরা ফার্স্ট অফ অল ডিম্যান্ড হাই স্যালারিজ করতেই পারবো না, নিজেকে অ্যাপ্রেজ করছি, রাইট। তাহলে সেইখানে কী করতে হবে আমাদের একটু লাইক যতই আমাদের মনে হয় যে না আমরা ডিম্যান্ড ফর হায়ার স্যালারিজ করবো বাট একটা ভালো পজিশনে যাবো না, সেটা আমরা করতে পারি না। আমাদের একটু কোম্পানির তরফ থেকেও ভাবতে হবে যে আমাদের অ্যাসেসিং ওয়ান্স ওন জব পারফরমেন্স ফর বেটারমেন্ট, নিজের পারফরমেন্সটাকে অ্যাসেস করব অ্যান্ড সেটার বেটারমেন্টের জন্য কাজ করব, সেটাই হচ্ছে আমাদের সেলফ অ্যাপ্রেজাল, ঠিক আছে। अच्छा, टू एनकरेज इन्वेस्टमेंट इन द इकोनॉमी द आरबीआई में বেশ ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আরবিআই কি করতে পারে? ডিক্রিজ ব্যাংক রেট, ইনক্রিজ ব্যাংক রেট, সেল সিকিউরিটিজ ইন দ্য ওপেন মার্কেট, ইনক্রিজ এসএলআর। এই দুটো তো আমরা দেখছিই না, এই দুটো আসবেই না। ডিক্রিজ হবে নাকি ইনক্রিজ হবে ব্যাংক রেটটা? আচ্ছা, ব্যাংক রেটটা কী হয়? ব্যাংক রেট হচ্ছে সেই রেটটা যেই রেটে আরবিআই কমার্শিয়াল ব্যাংকসদেরকে লোন প্রোভাইড করবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এনকারেজ করি ইনভেস্টমেন্টকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ডিক্রিজ করব ব্যাংক রেটকে। আমরা মানে আরবিআই ব্যাংককে যে লোনটা দেবে সেটার ইন্টারেস্টটা কমিয়ে দেবে। যখন ইন্টারেস্টটা কমিয়ে দেবে তখন কি হবে? যে কমার্শিয়াল ব্যাংকস যেগুলো আছে সেগুলো কম টাকায় লাইক দিতে পারবে, রাইট, লোন দিতে পারবে বা ইয়ে, তো সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টটা বাড়বে। Which of the following is a capital market instrument? ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট চেয়েছে আমাদের, ফার্স্টেই দেখতে পাচ্ছি প্রেফারেন্স শেয়ার্স, বাকি দেখার দরকারই নেই। প্রেফারেন্স শেয়ার্স আমার ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট হয়ে যায়। ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিটস, এগুলো সব কিসের? এগুলো সব মানি মার্কেট। এগুলো সব হচ্ছে মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট। জিএসটি ইজ আ কনজামশন ট্যাক্সও হয়, ইনডাইরেক্ট ট্যাক্সও হয়, সি তো হবে না। ট্যাক্স অন সাপ্লাই অফ সার্ভিসেস অনলি, সার্ভিসেস অনলি তো হবে না স্যার। যদি গুডস অ্যান্ড সার্ভিস বলা হতো তাহলে হতো, সার্ভিসেস অনলি তো হবে না। বোথ এ অ্যান্ড বি, তাহলে এখানে আমরা বোথ এ অ্যান্ড বি মার্ক করবো, এগিয়ে যাবো। এটা তো খুবই ইজি। মার্কেটিংয়ে 4 পিস জিজ্ঞেস করেছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, আর কি হয়? প্রমোশন। অপশান দেখতেও লাগবে না এখানে, প্ল্যান্ট প্লেন, এখানে প্রমোশন। আচ্ছা, ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফলোয়িং ওয়েজেস অফ 10 ওয়ার্কার্স। রেঞ্জটা বার করার জন্য আমরা কী করবো? হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু কোথায় আছে? 90 হচ্ছে হায়েস্ট, আর লোয়েস্ট হচ্ছে 60, মাইনাস করে দিন 30। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, মানে ওই রেঞ্জের মধ্যে আমাদের যেটা 10 ওয়ার্কার্সের যেটা রেঞ্জ আছে, ঠিক আছে। আচ্ছা, if a principal amount of 10,000 is invested at a compound rate of interest of 10% per annum, the amount received after 2 years will be কী হবে? এখানে আপনাদের যদি ফর্মুলা ভুলেও গিয়ে থাকেন তাহলে ডাইরেক্ট মেরে দেবেন, সিম্পল ইন্টারেস্ট মেরে দেবেন 10,000-এর ওপর 10% ফার্স্ট ইয়ার, তারপরে আবার সেকেন্ড ইয়ারে যেটা
ফার্স্ট ইয়ারে যেটা টোটাল থাকবে তার সাথে 10% করে দেবেন। আমি এরকমভাবে করার প্রেফার করব যে 10% মানে 10 টাকাটা কী হবে, 11 টাকা হয়ে যাবে 2 বছরের জন্য, 10 টাকাটা আমার 11 টাকা হয়ে যাবে, মাল্টিপ্লাই করে দিন 100টা 121 হয়ে যাবে, তাহলে 121-এর পর দুটো জিরো বসিয়ে দিন, এটা আচ্ছা আরেকটা মেথড দেখিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যেটা আমি আগে বলছিলাম, $10,000-এর ওপর ফার্স্ট ইয়ারে আমরা কত পাবো, 10% পাবো, যেটা হচ্ছে আমাদের 1,000। সেকেন্ড ইয়ারে কত পাবো, এটা ফার্স্ট ইয়ারের জন্য, হ্যাঁ, আর তাহলে সেকেন্ড ইয়ারের জন্য কী হবে, 10,000-এর ওপর 1,000 তো পাবো, আবার 1,000-এর ওপর 10%, মানে 1,000, আর 1,000-এর ওপর 10% মানে 100। তিনটাকে অ্যাড করে দিন, কোনটা কোনটা পাচ্ছি, এটা পেয়েছি, এটা পাবো, আর এটা যেটা মানে হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এখানে দেখুন 12100, ঠিক আছে, 12100 অপশন সি। A business has assets worth rupees 1 lakh, liabilities of 40,000 and owner's equity 60,000. The owner invests additional 10,000 cash and purchase inventory worth 7,000 on credit. What would be the new owner's equity? Owner's equity কত হবে? এখানে অনেক কিছু দেওয়া আছে, সেগুলো আমাদের দরকার নেই। লাইবিলিটিস কত আছে, আচ্ছা এটা আমার দরকার নেই। অ্যাসেটস কত আছে দেখার দরকার নেই, কারণ আমার ওনার্স ইকুইটি দেওয়াই আছে 60,000 ডাইরেক্ট। যদি না দেওয়া থাকতো তাহলে ওখান থেকে বার করতে হতো আমাদেরকে, ঠিক আছে, তখন আমাদের দরকার পড়ে যেত, কারণ আমাদের যদি ওনার্স ইকুইটি ডাইরেক্ট দেওয়াই থাকে তাহলে আমাদের এগুলো দরকার নেই। আর অ্যাডিশনাল কত করেছে, 10,000 করেছে, তাহলে 60,000, আর কিছু আছে না, আর কিছু নেই, তাহলে 60,000 + 10,000, অপশন এ 70,000। The graphical representation of mode is typically achieved using, এটা তো আমাদের জানি আমরা, হিস্টোগ্রাম হয়। আচ্ছা, question number 47. Which of the following reports is issued by an auditor who is unable to express an opinion on the fairness of a company's financial statements? এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে unable to express an opinion, ঠিক আছে, unable to express an opinion on the fairness of the, এগুলো তো লেখা থাকবে, অনেক কিছু লেখা আছে, আমাদের এই পয়েন্টটা যখন আমাদের চোখে এসে যাচ্ছে যে unable to express an opinion, তখন সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের ডিসক্লেইমার অফ ওপিনিয়ন রিপোর্ট, ডিসক্লেইমার অফ ওপিনিয়নে আমাদের অডিটর যে থাকে তাদের কাছে কিছু মানে দে আর আনএবল টু এক্সপ্রেস এনি কাইন্ড অফ ওপিনিয়ন, ঠিক আছে, সে ফেয়ারনেস আছে কি আপনার আনফেয়ার আছে কিছুই বলতে পারছে না, কারণ তাদের কাছে প্রপার এভিডেন্স নেই। তো সেই ক্ষেত্রে তারা কি করে, ডিসক্লেমার অফ ওপিনিয়ন রিপোর্টটা ইস্যু করে। The 5th and 12th terms of arithmetic progression are 28 and 70 respectively. Find the 8th term of the AP series. ঠিক আছে, তাহলে আমরা 5th টার্ম দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে নাম্বার যেটা বেরিয়ে যাবে সেটা আমাদের হয়ে যাবে এ মানে হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। আর 12th টার্ম হচ্ছে 12th টার্মই তো, হ্যাঁ 12th টার্ম বলেছে, 5th টার্ম আর 12th টার্ম। আচ্ছা এখানে আমি এটা লেখার দরকার নেই, এটা ডাইরেক্ট বলে দিই, লিখে দিই কত আছে, 28 আছে, তাহলে এইটা আমাদের 28 আছে, আর যেটা 70
সেটা কি হচ্ছে, সেটা আমাদের 12 টার্ম। আচ্ছা, এখানে n মানে হচ্ছে আমাদের নাম্বার অফ যেটা দেওয়া আছে, কত নম্বর, 5th দেওয়া আছে, তাহলে এখানে 5 হয়ে যাবে। এটা আমাদের জানা নেই, ডিটাও আমাদের জানা নেই, তো আমাদের ভ্যালুটা বসাতে পারছি না আপাতত। এখানে এ যেরকম থাকবে হবেই, আর এখানে 12th টার্ম মানে 12 - 1 ইন্টু ডি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব হচ্ছে এ প্লাস 4D ইকুয়ালস টু 28, আর এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে এ প্লাস 11D ইকুয়ালস টু 70। দুটোকে সলভ করতে হবে। এটা থেকে মানে এইখান থেকে নিচেরটা থেকে ওপরটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত হবে, এ দুটো কেটে যাবে, 11 - 4 মানে 7D হয়ে যাবে, আর 70 - 28 মানে হচ্ছে 42। তাহলে ডি ইকুয়ালস টু 42 ডিভাইডেড বাই 7 মানে হচ্ছে আমাদের 6। ডি আমাদের 6 বেরিয়ে গেছে, যে কোনো একটা বসিয়ে দিন। এখানে 6 যদি আমরা বসিয়ে দিই তাহলে 6 4 24, তাহলে এ আমাদের 24টা এদিকে চলে আসলে 4 হয়ে যাবে, তাহলে এ আমাদের 4 হয়ে যাচ্ছে। এ ইকুয়ালস টু 4। আমাদের কত নম্বর টার্ম বার করতে বলেছে, 8th টার্ম বার করতে বলেছে। 8th টার্ম যদি বার করতে হয় তাহলে এ প্লাস, আচ্ছা ডাইরেক্ট বসিয়ে দিই, এ মানে হচ্ছে আমাদের 4, 4 প্লাস 8th টার্ম মানে 8 - 1 ইন্টু ডি আছে আমাদের 6, যেটা হয়ে যাবে 4 প্লাস এটা 7 ইন্টু 6, ব্র্যাকেটে বসিয়ে দিন, নাহলে অনেকে গন্ডগোল করে ফেলে, ঠিক আছে। তাহলে 6 7 42 প্লাস 4 46, বি হচ্ছে কারেক্ট আনসার। পুরোটা লিখে দিই, 4 প্লাস 42 দ্যাট ইজ 46। Which of the following would not appear in the trading account of a manufacturing concern? ট্রেডিং অ্যাকাউন্টে কোন আইটেমটা অ্যাপিয়ার করবে না? কোনটা অ্যাপিয়ার করবে না? ওপেনিং ইনভেন্টরিজ মানে ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক একদম প্রথমেই আসবে। পারচেজেস আসে, ক্যারেজ আউটওয়ার্ডস কিন্তু আসে না। ক্যারেজ আউটওয়ার্ডস হচ্ছে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স, ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে আমাদের পিএলএ আসে, ঠিক আছে। তো এইটা আসবে না। ফ্রেট ইনভার্টস মানে ওই ক্যারেজ ইনভার্টসই ধরে নিতে পারেন, তো ক্যারেজ ইনভার্টস আমাদের আসে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যারেজ আউটওয়ার্ডস হচ্ছে, এখানে নট would not appear বলেছে, তো তাহলে আমাদের ক্যারেজ আউটওয়ার্ডস হয়ে যাবে, ট্রেডিং অ্যাকাউন্টে আসবে না। এটা কিসের আইটেম? এটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আসবে। কোয়েশ্চেন নাম্বার 50, আর 10টা কোয়েশ্চেন আছে। Which of the following is not a cause of resistance to change? Is not, দেখুন আবার is not, ঠিক আছে, is not a cause of resistance to change। তাহলে fear and suspicion of unknown, এটা তো রেজিস্ট্যান্স করছে, মানে এমপ্লয়িজ যারা আছে, না এই চেঞ্জটা আমাদের ভালো লাগছে না, আমরা করবো না, ভয় পাচ্ছে, ঠিক আছে। ওদের মধ্যে একটা সাসপিশন কাজ করছে, ডাউট কাজ করছে যে আমাদের যদি চেঞ্জটা হয় তাহলে আমাদের সাথে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কীরকম হবে, বা আদার ফ্যাক্টরস যেগুলো থাকে, ঠিক আছে। তো এইটা হবে না। প্রপার ট্রেনিং অ্যান্ড এডুকেশন, প্রপার ট্রেনিং অ্যান্ড এডুকেশন তো আমাদের রেজিস্ট্যান্স টু চেঞ্জের জন্য না, রেজিস্ট্যান্স টু চেঞ্জটা কমানোর জন্য আমাদের প্রপার ট্রেনিং অ্যান্ড এডুকেশন দেওয়া হয়, ঠিক আছে। মানে আমরা যাতে চেঞ্জটার সাথে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে সেটা আমাদের রেজিস্ট্যান্স হবে না। তাহলে কোশ্চেন বা অপশন নাম্বার বি, বাকিগুলো দেখার দরকারই নেই। ল্যাক অফ সেলফ কনফিডেন্স, তো ওটা তো হবেই। আর ফাইন্ডিং চেঞ্জ টু বি ইনকম্পিটেবল। দেখুন এখানে যদি লাস্টে বি অ্যান্ড সি বা বি এ অ্যান্ড বি হতো, তখন আমাদেরকে সবকটা কোশ্চেন বা সবকটা অপশন দেখতে হতো। বাট আমরা যখন সেকেন্ডেই আমরা দেখতে পাচ্ছি যে একটা পেয়ে গেছি, তাহলে আমাদের বাকিগুলোতে যখন নেই বোথ অপশনস এ অ্যান্ড বি বা বোথ অপশনস এ অ্যান্ড সি এরকমভাবে কিছু নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখার দরকার নেই সেটা। কারণ টাইম ফ্যাক্টরটাও মানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওখানে 90 মিনিটসে আপনাদেরকে 60টা কোয়েশ্চেন করতে হবে। আর এখান থেকে দেখে যদি ইজি লাগে বা কোয়েশ্চেন ইজি এসছে, সবসময় সেটা ওরকম হবে না। Which of the following is an internal source of finance?
ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্স কোনগুলো? ডিবেঞ্চার্স, রিটেইনড আর্নিংস, ইকুইটি শেয়ারস অ্যান্ড ওভারড্রাফটস। ইন্টারনাল সোর্স, ইন্টারনাল সোর্স স্যার রিটেইনড আর্নিংস হয়ে যায়। যেই প্রফিটটা আমরা আর্ন করেছিলাম সেটা যদি আমরা অন্য কোনো কাজে না লাগিয়ে থাকি, সেটাকে আমরা যদি বিজনেসে রিটেইন করে থাকি, তাহলে সেটাই হচ্ছে আমাদের রিটেইনড আর্নিংস। রিজার্ভ হিসাবে আমরা রেখে দিই, সেইটা যদি আমাদের কখনো পরবর্তীকালে যদি ফিন্যান্স করতে হয়, আমাদের আরও টাকা লাগে, তাহলে সেখান থেকে আমরা নেব, রাইট? তো দ্যাট ইজ রিটেইনড আর্নিংস। আচ্ছা, প্রেজেন্স অফ এক্সট্রিম অবজারভেশনস ডাজ নট অ্যাফেক্ট। এক্সট্রিম অবজারভেশনস মানে বাঁদিকের আর ডান দিকের, রাইট? বাঁদিকের আর ডান দিকের যখন বাঁদিকে অনেকটা কম, ডান দিকে অনেকটা বেশি, এরকমভাবে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনটা হবে না? যেটা মিডিলে থাকবে সেটার তো কোনো এফেক্ট হবে না। তো আমাদের মিডিয়ানটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে ফর কোশ্চেন নাম্বার 52। Which of the following is outside the purview of GST? প্রথমেই দেখতে পাচ্ছি পেট্রোল, বসিয়ে দিন, পেট্রোলিয়াম প্রোডাক্টস, সেগুলো এখনও আমাদের জিএসটির পারভিউতে আসেনি। কন্টিনিউয়াস অডিট ইজ বাই